13ই জুন ভোরে ইরানের ভেতরে ঢুকে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর মুহূর্তে কেঁপে ওঠে ইরান। কয়েক মিনিটের মধ্যে ইরানের শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীদের হারায় তেহরান। পারমাণবিক স্থাপনা, এয়ারবেজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থানগুলোতে সম্মিলিত হামলার পর ইরানের আত্মবিশ্বাসে যখন তুমুল ফাটল দেখা দেয়, তখনই সহযোদ্ধাদের হারানোর তীব্র শোক আর ইরানি জনগণকে রক্ষার মন্ত্র নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। আর এর পরেই বদলে যায় অতীতের সব হিসাব নিকাশ। ইসরায়েল যা কল্পনা করতে পারেনি সেই কাজটি করেছে ইরান। যে আয়রন ডোম দুর্ভেদ্য ও অজয় মনে করত ইসরায়েলি জনগণ, তেল আবিবের গর্ভের সেই প্রতীককে ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যান বাঁচাতে নিরাপদ আশ্রয়ের আশায় ইসরায়েলিরা ছুটছে এই প্রান্ত থেকে ও প্রান্ত। ঠিক যেভাবে গাজার রক্তাক্ত মানুষ ছুটত এতদিন, সেই দৃশ্য এখন ইসরায়েলের শহরে শহরে। সেখানে এখন সাইরেনের শব্দ মানে আতঙ্ক, আর আতঙ্ক মানেই দিশেহারা। ইসরায়েলিরা যুদ্ধের নির্মম রূপ এবার প্রথম এত ব্যাপক আকারে টের পাচ্ছে। মূলত ইরানে হামলার পরে নিশ্চিত হয়ে গেছে ইরান যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরি করবেই। কেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করা জরুরি? ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান কেন? এবার এই দুই বিষয় নিয়ে বিশ্লেষণ করব আমরা। কেন ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি জরুরি হয়ে পড়েছে? ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সেই দেশ যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সমগ্র পশ্চিমা শক্তির সাথে লড়াই করে চলছে। এই লড়াই অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা থেকে শুরু করে প্রতিবেশী মুসলিম দেশগুলোর বিশ্বাসঘাতকতার সাথেও। ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ যুক্তরাষ্ট্র সরকারের মনোনীত, এবং সেই সব দেশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটি আছে। যেসব ঘাঁটি থেকে চারপাশ দিয়ে ইরানকে ঘিরে রেখেছে তারা, যার পুরো সুবিধা নিচ্ছে ইসরায়েল। এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে 13ই জুনের হামলা থেকে পরিষ্কার বুঝে গেছে ইরান। এই হামলা শুধু কতগুলো প্রাণের বিলীন নয়, কতগুলো স্থাপনা ধ্বংস নয়, বরং এর ক্ষতটা আরও গভীরে। যেখানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে মোসাদ ইরানের প্রতিটি প্রান্তে সক্রিয়। তারা চাইলে যে কোনো স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করতে পারে। এটি ইরানের আত্মবিশ্বাসের উপর চরম আঘাত। এই ট্রমা থেকে বের হওয়া কঠিন। তবে এই হামলা ইরানকে এটিও বুঝিয়েছে পারমাণবিক অস্ত্র ছাড়া ইরানকে রক্ষা করা কঠিন। এই জন্য দুটি দেশ তাদের কাছে উদাহরণ হিসাবে আছে। উদাহরণ 1, লিবিয়া। উত্তর আফ্রিকার বিশাল সাহারার বুকে ভূমধ্যসাগরের ঠিক দক্ষিণে অবস্থিত লিবিয়া, পশ্চিমে তিউনিসিয়া ও আলজেরিয়া, পূর্বে মিশর, দক্ষিণে চাঁদ ও নাইজার, আর উত্তরে নিভাল ভূমধ্যসাগর। এমন ভৌগোলিক অবস্থানে লিবিয়া ছিল আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একটি কৌশলগত কেন্দ্র। এই লিবিয়াকে 4 দশক ধরে শাসন করেছেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। 1969 সালে এক নিঃশব্দ অভ্যুত্থানে ক্ষমতায় এসে তিনি একটি নতুন স্বপ্ন দেখাতে শুরু করেন, যার মূলে ছিল আফ্রিকান একতা, আরব জাতীয়তাবাদ এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো এক শক্তিশালী দেশ গড়ার। তার শাসনামলে লিবিয়ায় বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা আর তেলের রাজত্ব ভাগাভাগির মতো কিছু অভাবনীয় পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু গাদ্দাফি কেবল উন্নয়নে থেমে থাকেনি। তিনি চাইতেন লিবিয়া হোক একটি আত্মনির্ভরশীল প্রতিরক্ষা শক্তি। সোভিয়েত ইউনিয়ন ও পরে চীন থেকে প্রযুক্তি এনে তিনি লিবিয়ায় অস্ত্র উৎপাদনের পরিকল্পনা শুরু করেন, এবং এইসব অস্ত্রের মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ছোট অস্ত্র পর্যন্ত। একসময় তিনি পারমাণবিক কর্মসূচিও গোপনে শুরু করেন, যে কারণে পশ্চিমা বিশ্ব তাকে হুমকি হিসেবে চিহ্নিত করে।
2003 সালে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাদ্দাফি সব অস্ত্র কর্মসূচি বন্ধ করেন। একে তিনি শান্তির জন্য আত্মত্যাগ বললেও এই সিদ্ধান্তই তার পতনের বীজ বপন করে দেয়। 2011 সালে পশ্চিমা বিমান শক্তির সমর্থনপুষ্ট আরবের গণবিক্ষোভের সময় তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। একই ভুল করেছিলেন ইরাকের নেতা সাদ্দাম হোসেন, যার পরিণতি হয় ইরাকের জন্য ভয়াবহ। সাদ্দাম হোসেনকে ফাঁসিতে হত্যা করার পর ইরাক এখনও বিধ্বস্ত জনপদ। উদাহরণ 2, উত্তর কোরিয়া। চীন ও দক্ষিণ কোরিয়ার মাঝখানে পূর্ব দিকে জাপান সাগরের তীরে অবস্থিত উত্তর কোরিয়া। পাহাড় বন আর সামরিক গোপনীয়তায় ঘেরা একটি রহস্যময় রাষ্ট্র উত্তর কোরিয়া। এই রাষ্ট্র উদাহরণ হিসাবে ঠিক লিবিয়ার বিপরীত। সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে পারমাণবিক ওয়ারহেড এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি শক্তিশালী অস্ত্রাগার তৈরি করেছে দেশটির শাসক কিম জং উন। ফলে এই দেশে হামলার আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বা জাপানকে অন্তত 10 বার ভাবতে হবে। এই দুই দেশ থেকে শিক্ষা নিয়েছে ইরান। তারা জানে মধ্যপ্রাচ্যের বুক চিতিয়ে টিকে থাকতে হলে তাদের পারমাণবিক অস্ত্র ছাড়া উপায় নেই। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলও পারমাণবিক অস্ত্রধারী দেশ। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা পরমাণু অস্ত্র বানিয়েছে। যদি ইরান পারমাণবিক শক্তি অর্জন করে তাহলে ইসরায়েল যে চারপাশের দেশগুলোকে ভয় দেখিয়ে নিজেদের অবস্থান বজায় রাখে সেইটা আর সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যে কৌশলগত নেতৃত্বে ধীরে ধীরে ইসরায়েল থেকে সরে গিয়ে উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার বা ওমানের দিকে যাচ্ছে। এমন এক সময় অনেকটা ঝুঁকি নিয়ে নেতানিয়াহু এই যুদ্ধ শুরু করেছেন, যে যুদ্ধ ইরানকে সেই সত্যের মুখে এনে ফেলেছে যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামনে উদাহরণ মুহাম্মর গাদ্দাফি ও সাদ্দাম হোসেনের পরিণতি, যা কখনো চাইবেন না তিনি। ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান কেন? বিশ্বের 57টি মুসলিম দেশের মধ্যে শুধু একটি দেশ পারমাণবিক অস্ত্রধারী, এর নাম পাকিস্তান। পাকিস্তান এখন একমাত্র মুসলিম শক্তি যাকে ইসরায়েল ও ভারত উভয়ই আস্তে আস্তে দুর্বল করার পরিকল্পনা নিচ্ছে। এবারের ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরানের পক্ষ নিয়ে পাকিস্তান কেবল বিবৃতি দেয়নি, বরং পাকিস্তানের ঘাঁটি ইরানকে ব্যবহার করতে দেওয়া হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে ইরান বানাচ্ছে একাধিক সামরিক যোগাযোগ চ্যানেল, বিশেষ করে চাহবার বন্দর সংলগ্ন এলাকায়। ইসরায়েলি মিডিয়া এবং ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের ড্রোন যেগুলো তেল আবিবে হামলা চালায় সেইগুলোর উৎসস্থল হতে পারে পাকিস্তানের সীমান্ত এলাকা। যদিও পাকিস্তানের সরকার তা অস্বীকার করেছে, কিন্তু ইসরায়েলের গোয়েন্দা মহল এই সন্দেহকে সিরিয়াসলি নিচ্ছে। পাকিস্তান বদে ভারত ইসরায়েলের চক্রান্ত। ভারত ও ইসরায়েল 2014 সালে যৌথভাবে একটি স্পেস ড্রোন প্রতিরক্ষা চুক্তি করেছে, যার অনেক প্রযুক্তি ভারত ব্যবহার করছে পাকিস্তানের সীমান্তে। মোদিকে ইসরায়েলে দেওয়া হয় অন্যতম স্ট্র্যাটেজিক পার্টনার খেতাব। ফ্রান্স ইসরায়েলের রাফায়েল এলবিট ও আইএ কোম্পানি ভারতীয় সেনাবাহিনীতে অস্ত্র সরবরাহ করছে। এইসবই পুরনো খবর। নতুন খবর হলো বহু বছর ধরে ইসরায়েলের টার্গেটে আছে পাকিস্তান। পারমাণবিক এই দেশটিকে ভারত যেমন নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে, একইভাবে ইসরায়েল তাদেরকে হুমকি মনে করছে। এমনকি তুরস্ককেও তারা এতটা হুমকি মনে করে না যতটা পাকিস্তানকে মনে করে। ফলে ভারতকে দিয়ে ইসরায়েল নেমেছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বেলুচিস্তান সহ বিভিন্ন জায়গায় সক্রিয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পাকিস্তানকে অস্থির করার পাশাপাশি তাদের প্রধান লক্ষ্য পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া।
এবং ধীরে ধীরে সেগুলোকে অকার্যকর করে পুরো পরমাণু স্থাপনা ধ্বংস করা এবং দেশটির পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা। এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মনে রাখতে হবে, মোসাদ যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে 5 থেকে 10 বছর ধৈর্য ধরে লেগে থাকে এবং শেষ পর্যন্ত যখন পরিকল্পনাটি সাকসেস হয় তখনই জানা যায় তারা কত বছর ধরে পরিকল্পনাটি করছিল। তবে আশঙ্কা করা হচ্ছে ইরান যুদ্ধের মধ্যে অথবা এর পরপরই পাকিস্তানের পরমাণু ইস্যু নিয়ে বিশ্বে হইচই শুরু করবে। পাকিস্তানকে পরমাণু নিরস্ত্রকরণের চাপ বাড়ানো হবে এবং যুক্তরাষ্ট্র ও মোসাদ পাকিস্তানের পরমাণু ইস্যুতে বড় ধরনের কিছু করতে যাচ্ছে। ইরানকে রুখতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু উল্টো ইরান এখন পরমাণু অস্ত্র নিজেকে অপ্রতিরোধ করতে যাচ্ছে। আর এই প্রক্রিয়া পাকিস্তানের সঙ্গে যে সংহতি তৈরি হয়েছে সেটা ইসরায়েল ও ভারতের চোখে সবচেয়ে বড় হুমকি। ফলে দিন দিন যুদ্ধের মানচিত্র বদলাচ্ছে। মুসলিম দুনিয়ায় একমাত্র পারমাণবিক রাষ্ট্র এখন ক্রস হেয়ারে। প্রশ্ন হলো, পাকিস্তান কি টিকে থাকতে পারবে? ইরানের কি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত? ভবিষ্যতে বাংলাদেশেরও কি উচিত পরমাণু অস্ত্র তৈরি করা? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।